এবার মমতা ব্যানার্জিকে রাজপথে প্রকাশ্যে হামলা করেছে সেই বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারীর নির্দেশে। রাজ্যে পালাবদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি নোংরামির অভিযোগ সামনে আসছে। বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘুষখোর বলে গালি দেয় অভিষেক ব্যানার্জিকে বিজেপির নেতাকর্মীরা গণধোলাই দিচ্ছে। তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়েছে। ডিম ছুঁড়েছেন বিক্ষোভকারীরা, জুতো ইটও ছোড়া হয়। লক্ষ্য করে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন, অর্থাৎ সাধারণ মানুষজন, এলাকার যারা মানুষ, তারা বিক্ষোভ দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি? চোরের মতো ঢুকাচ্ছে, চোরের মতো ঢুকে লুটপাট করেছে। আমাদের কোটি কোটি টাকা চিনি ছিল দোকানে, এক এক দোকানে ছিল 50,000 টাকা চিনি, এক এক দোকানে 20,000 টাকা, এক এক দোকানে 10,000 15,000 টাকা চিনি ছিল। হ্যাঁ, চোরের মতো ফেলবে গেল। ভরা রাস্তায় প্রকাশ্যে কিল, চর, ঘুষি ও ডিমের বৃষ্টি ছুড়ে মারধরের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের মমতা ব্যানার্জি এবার কঠিন বিপদে পড়েছেন। রাজপথে ঘন দোলাই দিচ্ছে বিজেপি নেতাকর্মীরা এবং তাদের সমর্থকরা। হঠাৎ করে মমতা ব্যানার্জি এবং তার ভাতিজাকে কেনই ঘন দোলাই দিল এবং কেনই তাদের উপর ডিম ছুঁড়ে নিক্ষেপ করলো, শুভেন্দু অধিকারীর এবার মহা বিপদ আসতে চলেছে। যে পদক্ষেপ নিচ্ছে মমতা ব্যানার্জি রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠছে দুর্নীতির প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাস্তায়। এবার এমনই এক ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি ডেপুটি ম্যাজিস্ট্রেটের দপ্তরে ঢুকে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে ধমক দিলেন বিজেপি বিধায়ক। সেই সঙ্গে কড়া ভাষায় ভৎসনা করেন এবং তাকে জেলে পাঠানোর হুমকিও দেন বলে অভিযোগ। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। আপনার বিরুদ্ধে আমি আপনার একটা প্রপার লোক চাইছিলাম, আর আপনার আমি লোকাল কমপ্লেন করেছি। আপনি বহু এখানে কি করেছেন? আপনাকে আমি এমএলএ বলার পরে একটা জল পাঠান একটা গ্রামে আমি স্যার আপনার সামনে ভিডিও অনেক আপনি চাইছেন, আপনি ভাবছেন মমতা মুখ্যমন্ত্রী আসেন না, জল যাই করছেন আপনি যাই দাদর তাই আমি হব কেন আমি দেখবো হয়নি। আপনাকে সময় আপনি তার জন্য ওনার সব কিছু পেপার আছে, শুধু ইমেল পেপার আপনি যদি হুমকি দিয়ে এসছেন, অথচ তারাপীঠে আপনি জানেন অনেকে নাই আপনি দেখতে দেবেন না। হোটেল বলছেন আমি একেবারে আমি দেখিয়ে দেবো আপনি করছেন শুধু টাকা তোলার তাহলে শুধু একটা বইয়ের মতো আপনি কাজ করছেন একদম পুরো আপনারা বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, রামপুরহাটে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা ওই দিন মহকুমা শাসকের দপ্তরে যান। সেখানে উপস্থিত হয়ে তিনি তারাপীঠ এলাকায় 2 হোটেল ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পান যে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতি তাদের সঙ্গে অসহযোগিতা করছেন এবং বিভিন্ন কাজে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ শোনার পর বিষয়টি নিয়ে সরাসরি ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে তার দপ্তরে যান বিধায়ক। দপ্তরে ঢোকার পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতির সঙ্গে বিধায়ক ধ্রুব সাহার কথোপকথন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সেই আলোচনা উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিণত হয়। অভিযোগ, ওই সময় বিধায়ক আঙুল উঁচিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ধমক দিতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি ওই আধিকারিকের বিরুদ্ধে এলাকায় পাথর খাদান মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও তোলেন। তবে ডেপুটি ম্যাজিস্ট্রেট সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। অভিযোগ অস্বীকার করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্ষুব্ধ হয়ে পড়েন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কড়া ভাষায় ভৎসনা করেন এবং তাকে জেলে পাঠানোর হুমকিও দেন। বিধায়কের এমন আচরণে রীতিমতো হতবাক হয়ে পড়েন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতি।
সরকারি দপ্তরের মধ্যে এই ধরনের ঘটনা ঘিরে প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে চাঞ্চল্য। যদিও নিজের অবস্থানে অনড় রয়েছেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। ঘটনার পর তিনি জানান, সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে অতীতে বহু মানুষের অভিযোগ এসেছে। তার দাবি, এবারও সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেন। ধ্রুব সাহার বক্তব্য, এলাকার মানুষ তাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন এবং তাদের সরকারি পরিষেবা নিশ্চিত করা তার দায়িত্ব। সেই কারণেই তিনি প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করেছেন। ধ্রুব সাহা কি বলছেন শুনব। দেখুন, আমি ধমকানো নয়, আমাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, ন্যায় প্রতিষ্ঠার ম্যান্ডেট। ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসে যদি কেউ টাকা চায়, ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসে যদি মানুষকে অন্যায় করে, আপনাদের সামনে লোকে এসে বলছে যে তাকে তার হোটেল বন্ধ করে দেবো বলছে। এভাবে পশ্চিম বাংলাটাকেই যারা বন্ধ করে দিয়েছে, শিল্প আসছে না, কলকারখানা আসছে না, একটা মা তারা আমাদের আরাধ্য দেবী, তার জন্য একটা পরিবেশ নির্মাণ হয়েছে, হাজার হাজার লোক আসছে এখানে। সেখানে শুধু ক্ষুদ্র পয়সার স্বার্থে হোটেলকে বন্ধ করে দেবে? এর জন্য মানুষ আমাকে এমএলএ বানিয়েছে? এটা দেখার জন্য মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে? আমি মানুষের কাছে দায়বদ্ধ, মানুষের কাজ করার জন্য আমি দায়বদ্ধ। জবাবদিহি করতে হবে আমাকে যদি আমি ব্যবস্থা না করি। আজ হাতে নাতে আমি যখন বেরিয়ে আসছিলাম ডেভেলপমেন্টের মিটিং থেকে, এসডিও সাহেবের ঘর থেকে, আমাকে এই যে এরা হোটেলের কর্মচারী, এদেরকে যেভাবে এদের এত টাকা ইনভেস্টমেন্ট করা হোটেল বন্ধ করে দেবো বলছে, আমরা কার কাছে, তারা যাবে কার কাছে? শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি? এরা চোরের মতন ঢুকাচ্ছে, চোরের মতন ঢুকে লুটপাট করেছে। আমাদের কোটি কোটি টাকা জিনিস ছিল দোকানে, এক এক দোকানে ছিল 50,000 টাকা জিনিস, এক এক দোকানে 20,000 টাকা, এক এক দোকানে 10,000 15,000 টাকা জিনিস ছিল। হ্যাঁ, চোরের মতন ফেলবে গেল, ফেলতে গেলে আগে থাকতে বলবে দোকানদারেদের। ভোট দেওয়ার বেলা মা মাসি আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। তাদের বাল বাচ্চাদের কি হাতে চাকু ছুরি দিয়ে দেবে এই বন্ধ? পেন দেওয়ার মতন ক্ষমতা হলো না এই সরকারের। 80 বছর হয়ে গেল, এখনো কেন হকারি করতে হচ্ছে? এইটা আগে কেন্দ্রের সরকার জবাব দেবে, তো তারপরে হকার উচ্ছেদ, অন্য উচ্ছেদের কাজে নামবে। গরিবের পেটে লাথি মেরে আবার উন্নয়নের বড় বড় বুলি ছাড়ছে, লজ্জা করে না? এদের এই তথাকথিত উন্নয়ন আসলে সাধারণ মানুষের কান্নার উপর দাঁড়িয়ে করা একটা চরম ভণ্ডামি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যারা বছরের পর বছর হকারি করে সংসার চালাতো, তাদের আজ কোনো কথা নেই, বার্তা নেই, জঙ্গলি জানোয়ারের মতো রাস্তা থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে। যখন ভোটের দরকার ছিল তখন এই হকারদের পায়ে গিয়ে তেল দিয়েছে, সবার বিকাশ হবে বলে মিষ্টি কথায় ভুলিয়েছিল। আজ ভোট ফুরিয়ে গেছে, তাই এরা আপনাদের চোখে রাস্তার আবর্জনা হয়ে গেছে। কোনো আগাম নোটিশ নেই, থাকার বিকল্প জায়গা নেই, হুট করে এসে জেসিবি দিয়ে সব গুড়িয়ে দিল। 20 থেকে 30 বছর ধরে যারা এখানে সততার সাথে ব্যবসা করছে, এক নিমেষে তাদের ভিখারি বানিয়ে ফুটপাতে নামিয়ে দিল। এসি রুমে বসে ম্যাপ দেখে উন্নয়ন করা খুব সহজ, কিন্তু রাস্তায় রোদে পুড়ে দুমুঠো ভাতের টাকা জোগাড় করা যে কতটা কষ্টের, সেটা আপনাদের মতো পাষাণরা কোনোদিন বুঝবে না। সোনার বাংলা কি মানুষের ভিটেমাটি কেড়ে নিয়ে তৈরি হয়? অসহায় মানুষের চোখের জল আর ক্ষুধার্ত বাচ্চার চিৎকার কি আপনাদের সিংহাসনকে একটুও কাঁপায় না? মনে রাখবেন, পেটের খিদে যখন বিদ্রোহ হয়ে রাস্তায় নামে, তখন আপনাদের কোনো পুলিশি পাহারা বা ক্ষমতার দম্ভ কাজে আসবে না। পুনর্বাসন ছাড়া 1 ইঞ্চি জমিও কেউ ছাড়বে না। এটাই আজ সাধারণ মানুষের শেষ কথা। আজ যদি চুপ থাকেন, তবে কাল আপনার নিজের থালা থেকেও শেষ ভাতের গ্রাসটুকু এরা কেড়ে নেবে। উন্নয়ন মানে ধ্বংসলীলা নয়, উন্নয়ন মানে মানুষের জীবন বাঁচানো। সাধারণ মানুষের জীবন নিয়ে এই নোংরা ছিনিমিনি খেলা এখনই বন্ধ হওয়া দরকার। হয় বাঁচার পথ দিন, নয়তো গদি ছাড়ুন। মানুষকে ভিখারি বানিয়ে রাজপ্রাসাদ গড়া আর যাই হোক উন্নয়ন হতে পারে না। এই ভণ্ড শাসকদের আসল চেহারাটা চিনে রাখুন, নইলে কাল আপনার কপালেও একই দুঃখ আসবে।
ভারতের রাস্তা জুড়ে গরুর মহামারী, মুসলিমদের অভাবনীয় কৌশলে চাপে বিজেপি। ভারতের ব্যস্ততম হাইওয়ে থেকে শুরু করে ছোট শহরের অলিগলি সর্বোচ্চ একটাই দৃশ্য, শত শত বেওয়ারিশ গরু রাস্তা দখল করে বসে আছে। ট্রাফিক থমকে আছে, দুর্ঘটনা বাড়ছে, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। আর ঠিক এই মুহূর্তে ভারতের মুসলিম সমাজ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটা পুরো রাজনৈতিক সমীকরণকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের পেছনের আসল হিসাবটা কি, আর এটা কার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে? এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহরের কথাই ধরা যাক। হাটের মোড়, পোস্ট অফিস মোড়, হাসপাতাল মোড়, বাস স্ট্যান্ড, রাঁচি রোড, মেইন রোড, প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে বেওয়ারিশ গরুর পাল এখন স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। দোকানদাররা সকালে দোকান খুলতে গিয়ে দেখছেন সামনে গরুর দল বসে আছে। রাস্তার অর্ধেক অংশ এই পশুদের দখলে। 7 নম্বর জাতীয় সড়কের উড়াল পুলেও গরুর পাল দীর্ঘক্ষণ অবস্থান করছে। যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বাস মালিক সংগঠনের সম্পাদক প্রতিভাচন সেনগুপ্ত নিজেই বলেছেন, উড়ালপুলের উপর গরুর এই অবস্থান এখন আতঙ্কের পর্যায়ে পৌঁছেছে। আর রাতের চিত্র সেটা আরো ভয়াবহ। রাঁচি রোডে রাতে এক সরকারি কর্মী মোটর সাইকেলে ফেরার সময় অন্ধকারে বসে থাকা গরুর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে, মাথায় গুরুতর আঘাত পান। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা ভারত জুড়ে এই ধরনের দুর্ঘটনা এখন প্রতিদিনের বাস্তবতা। কিন্তু এই সংকটটা হঠাৎ এত তীব্র হলো কেন? এখানে এই বিষয়টা অনুমাচা পায়। গরুর মাংস রাখার গুজবে সাধারণ মুসলিমদের রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে। গোরক্ষক বাহিনীর নামে উগ্র দলগুলো প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়েছে। গরু পরিবহনের অজুহাতে মুসলিম ব্যবসায়ীদের উপর হামলা, গ্রেফতার, এমনকি হত্যার ঘটনা ঘটেছে একের পর এক। এই পরিস্থিতিতে মুসলিম সমাজের একটি বড় অংশ এখন এক সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিচ্ছে। তারা বলছে, যদি গরু নিয়ে আমাদের মারা হয়, আমাদের হত্যা করা হয়, তাহলে আমরা গরুর ব্যবসা থেকেই সরে আসবো। গরু কিনবো না, খাবো না, কোরবানিও দেবো না। এটাকে অনেকে বলছেন অহিংস প্রতিরোধ, আবার অনেকে বলছেন এটা একটা অর্থনৈতিক কৌশল। কিন্তু যে দিকটা সবচেয়ে বেশি আলোচনায় সেটা হলো, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় আঘাতটা আসলে কার উপর পড়ছে? ভারতের গ্রামীণ অর্থনীতির একটি বিশাল অংশ দাঁড়িয়ে আছে গবাদি পশুর উপর। হিন্দু কৃষক পরিবারগুলো তাদের জীবনের সঞ্চয় দিয়ে গরু লালন পালন করে। দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে বা গরু বয়স্ক হলে সেটা বিক্রি করে তারা নতুন পশু কেনেন, সংসার চালান, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো অনুৎপাদনশীল গরুর সবচেয়ে বড় ক্রেতাকারা মুসলিম সম্প্রদায়। এখন মুসলিমরা যদি সম্পূর্ণভাবে গরু কেনা বন্ধ করে দেয়, গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়, তাহলে এই বয়স্ক গরুগুলো বিক্রি করার আর কোনো বাজার থাকবে না। হিন্দু কৃষকদের সারা জীবনের বিনিয়োগ আটকে যাবে, গরু পালনের খরচ বাড়বে, কিন্তু আয়ের পথ বন্ধ হবে। আর বাধ্য হয়ে তারা সে গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে। কারণ না পারবেন বিক্রি করতে, না পারবেন আজীবন খাওয়াতে, আর ধর্মীয় কারণে হত্যা করতে পারবেন না। বর্তমানে ভারতের রাস্তায় বেওয়ারিশ গবাদি পশুর সংখ্যা 50 লাখের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মুসলিমদের এই বয়কট যদি ব্যাপকভাবে কার্যকর হয়, আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা কয়েক কোটিতে গিয়ে দাঁড়াতে পারে। আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয় নাকি এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? ভারত সরকার একদিকে গো রক্ষক নামে সাধারণ মানুষের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। গরু জবাই, গরু পরিবহন, গরুর মাংস বিক্রি সবকিছুতেই আইনি জটিলতা তৈরি করা হয়েছে। অনুমতি ছাড়া গরু জবাই নিষিদ্ধ, পশুর বয়স নির্দিষ্ট সীমার উপরে হতে হবে, সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ এলাকায় সেই ধরনের সরকারি কসাইখানা নেই, পর্যাপ্ত অবকাঠামো নেই। পুরুলিয়া পৌরসভার প্রধান টার্কেশ চট্টোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন, এই বিপুল সংখ্যক পশুকে সামলানোর মতো সক্ষমতা প্রশাসনের কাছে নেই। মাওলানা কাসেমি এই জায়গাটায় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, যদি সরকার সত্যি গো রক্ষা করতে চায়, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, গরুর মাংস রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করুক, দেশে গরু জবাই পুরোপুরি বন্ধ করুক। কিন্তু সেটা কি সরকার করতে পারবে? উত্তরটা সবাই জানেন, কারণ সেই মুহূর্তে বিলিয়ন ডলারের রপ্তানি ব্যবসা ধসে পড়বে। কর্পোরেট লবির চাপ সামলানো অসম্ভব হবে। আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান নড়বড় হয়ে যাবে। আর এখানেই পুরো নীতির ভণ্ডামি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা আছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন এই প্রশ্নই তুলছেন। বিজেপির রাজ্যের নেতৃত্বে থাকা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে গো রক্ষা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের কাছে গরু ইস্যু একটি শক্তিশালী আবেগের জায়গা। এই আবেগকে পুঁজি করে নির্বাচনী রাজনীতিতে মুসলিম বিরোধী মেরুকরণ তৈরি করা হচ্ছে বারবার। কারণ এখন পর্যন্ত বিজেপির বক্তব্য ছিল, মুসলিমরা গরু মারছে, তাই আইন কঠোর করতে হবে। কিন্তু মুসলিমরা যখন বলছে ঠিক আছে আমরা গরু কিনবই না, ছুবই না, তখন সেই পুরো ন্যারেটিভ ভেঙে পড়ছে। কারণ গরু না কিনলে, গরু না খেলে গোরক্ষার নামে আর কাকে আক্রমণ করবে, কাকে দিয়ে ভোটের মেরুকরণ হবে? আর অপরদিকে হিন্দু কৃষকরা যখন তাদের গরু বিক্রি করতে পারবেন না, তখন তাদের ক্ষোভ কার দিকে যাবে? সরকারের দিকেই। এটাই সেই বুমেরাং, যেটা বিজেপির নিজের তৈরি করা ফাঁদ থেকেই ফিরে আসছে। পুরুলিয়ায় যুব তৃণমূলের একটি জনসভায় হঠাৎ একটি বিশাল ষাঁড় ঢুকে পড়ে জনতার মধ্যে আতঙ্ক তৈরি করে দেয়। বাধ্য হয়ে মাইকে ঘোষণা করে জনতাকে সরে গিয়ে ষাঁড়টিকে বেরোনোর পথ করে দিতে বলা হয়। এই একটি ঘটনায় বলে দিচ্ছে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সরকারি গোশালা বা পুনর্বাসন কেন্দ্রের কথা বহুদিন ধরে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে পর্যাপ্ত অবকাঠামো, অর্থ এবং ব্যবস্থাপনার অভাবে এই বিপুল সংখ্যক পশুর সঠিক পুনর্বাসন সম্ভব হচ্ছে না। আগে কৃষকরা অনুৎপাদনশীল বা বয়স্ক গরু বিক্রি করে নতুন পশু কিনতে পারতেন, কিন্তু এখন আইনি জটিলতা, প্রশাসনিক হয়রানির ভয় এবং সামাজিক চাপের কারণে সে পথ প্রায় বন্ধ। ধর্মীয় সংবিধান
সংবেদনশীলতায় হত্যা করতে পারেন না, আবার বিক্রিও করতে পারেন না। ফলে বাধ্য হয়ে কৃষকরা তাদের বয়স্ক পশু রাস্তায় ছেড়ে দিচ্ছেন, আর এই প্রবণতা প্রতিদিন বাড়ছে। এখন মুসলিমদের বয়কটের ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রীতিমতো সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।